ওকে, সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা বাংলাদেশ অ্যাফেয়ার্সে বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে আলোচনা করব। বাংলাদেশের অর্থনীতি আমাদের প্রিলিতে যে 9টি চ্যাপ্টার রয়েছে তার মধ্যে সরাসরি একটি চ্যাপ্টার বাংলাদেশের অর্থনীতি। এখান থেকে প্রিলিতে আমাদের 3 মার্কসের কোশ্চিন আসে। বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের অর্থনীতির সঙ্গে আরও কিছু রয়েছে, বাজেট, উন্নয়ন পরিকল্পনা, পুঁজিবাজার, অর্থনৈতিক কমিশন, একনেক ইত্যাদি যেগুলো রয়েছে, বিভিন্ন পঞ্চবার্ষিক পরিকল্পনা, এগুলা অর্থনীতির মধ্যে। এখানে প্রিলিতে 3 মার্কসের কোশ্চিন এবং রিটেনে আমাদের এই অর্থনীতির থেকে পুরা 1 সেট কোশ্চিন হয়। 1 সেট কোশ্চিন বলতে 20 মার্কস। সুতরাং রিটেনে 20 মার্কস আর প্রিলিতে আমাদের 3 মার্কস। আমরা যেভাবে ডিজাইনটা সাজিয়েছি আপনাদের এই অনলাইন ক্লাসে, তার মধ্যে মেন যে 9টা চ্যাপ্টার রয়েছে ওই 9টা চ্যাপ্টারকে আমরা মূলত ফোকাস দিয়েছি, সুতরাং আপনাদের পড়তেও সুবিধা হবে। তো বাংলাদেশের অর্থনীতির উপরে যে 3 মার্কসের কোশ্চিন আসে সেটার উপরে বেস করে আমাদের মূল টপিকটা আমি আপনাদের ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমরা শুরু করি। প্রথমত, পৃথিবীতে 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত রয়েছে। চার ধরনের অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত রয়েছে। এই 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থাটা সমগ্র পৃথিবীতে, শুধু বাংলাদেশের ক্ষেত্রে নয় কিন্তু। তো 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা তো বললে প্রথমেই পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। পুঁজিবাদী অর্থ ব্যবস্থা বলতে এর কিছু বৈশিষ্ট্য রয়েছে। যদি আমরা এটাকে বৈশিষ্ট্য হিসাবে ধরি, এর বৈশিষ্ট্য: সম্পদের মালিকানা ব্যক্তিগত, মানে একজন ব্যক্তি সে প্রচুর পরিমাণে সম্পদের মালিক হতে পারবে, তার মানে সম্পদের মালিকানা ব্যক্তিগত। অবাধ প্রতিযোগিতা, তার মানে বৈশিষ্ট্যের মধ্যে প্রথমেই থাকবে মালিকানা, এরপরে অবাধ প্রতিযোগিতা। অবাধ প্রতিযোগিতা। তো এখন এই অবাধ প্রতিযোগিতা আমি আগে একটু লিখে নিই। দাম ব্যবস্থা, ভোক্তার স্বাধীনতা। এই 4টা মেইনলি আপনার বিসিএসে প্রিলিতে এখান থেকে হয়তো বা যে কোনো একটা দিতে পারে, আর 3টা হয়তো থাকলো না, তখন সেটাকেই টিক দিতে হবে। দেখেন, ব্যক্তিগত মালিকানাটা কি, যে এখানে রাষ্ট্রীয় মালিকানা রয়েছে, তবে একজন ব্যক্তি সে 500 বিঘা 600 বিঘা জমির মালিক হতে পারবে, এখানে রাষ্ট্র কোনো কিছু বাধা দিতে পারবে না। অবাধ প্রতিযোগিতা। অবাধ প্রতিযোগিতা কি, যে একটা পণ্যের দাম, একটা সাবানের দাম 30 টাকা, অন্য আরেকটা কোম্পানি সে সাবানটা সে 20 টাকায় বিক্রি করতে পারবে, বা একটা কোম্পানি সে 40 টাকায় বিক্রি করতে পারবে। এখানে যে যার মতো সে মার্কেটে এসে সে সেখানে প্রতিযোগিতা করতে পারবে। হয়তোবা কোনো কারণে 40 টাকা সাবানের দাম সে মার্কেট পাওয়ার জন্য হঠাৎ করে হয়তোবা সে 5 টাকা কমিয়ে দিবে। এখানে মূলত কম্পিটিশনটা অনেক বেশি রয়েছে। দাম ব্যবস্থার মধ্যে দেখেন যে সুনির্দিষ্টভাবে কোনো পণ্যের দাম সরকার নির্ধারণ করে দিতে পারবে না। সরকার সে ওপেন মার্কেট, যে আজকে কাঁচামরিচের দাম হয়তোবা 200 টাকা কেজি, আগামীকালকে সেটা 100 টাকা কেজি হতে পারে, বা তার পরের দিন সেটা 500 টাকা কেজি হতে পারে। এখানে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই, এটা অবাধভাবে এখানে দামটা নির্ধারিত হবে। মার্কেটের ডিমান্ড এবং সাপ্লাই, এই 2টার উপরে ভিত্তি করে আরও অনেকগুলো ফ্যাক্টর রয়েছে, কিন্তু ডিমান্ড এবং সাপ্লাই এই 2টাকে বেস করে মূলত দাম ব্যবস্থাটা নির্ধারিত হবে। ভোক্তার স্বাধীনতা, আমার ইচ্ছা হয় আমি
50 টাকা দামের কেজি পেঁয়াজ কিনবো, আমার ইচ্ছা হলে আমি 20 টাকা দামের ওই ইন্ডিয়ান পেঁয়াজ কিনবো। এখানে আমাকে কেউ বাধ্য করবে না, এখানে ভোক্তার সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে, তার ইচ্ছা মতো সে পণ্যটা ক্রয় করতে পারবে। সুতরাং এই বৈশিষ্ট্যগুলি এটা পুঁজিবাদী অর্থ ব্যবস্থার ক্ষেত্রে প্রচলিত। দেখা যায় সাধারণত গণতান্ত্রিক যে রাষ্ট্রগুলি রয়েছে সেই গণতান্ত্রিক রাষ্ট্রগুলিতে মূলত এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থাটা প্রচলিত রয়েছে। নিচের দিকে দেখা যায়। আচ্ছা, গণতান্ত্রিক রাষ্ট্রগুলিতে এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থা প্রচলিত। উদাহরণ কথা বললে কি আসবে? ব্রিটেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, এই সমস্ত রাষ্ট্রগুলিতে পুঁজিবাদী অর্থ ব্যবস্থাটা প্রচলিত। তার মানে ইউরোপ, আমেরিকা এগুলা পুঁজিবাদী অর্থ ব্যবস্থার অন্তর্ভুক্ত। 2, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। উপরে দেখা যায় সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। দেখেন সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার মধ্যে এখানে বৈশিষ্ট্যটা কি রয়েছে? এখানে যেমন ব্যক্তিগত মালিকানা, আর এই জায়গাতে এর বৈশিষ্ট্য রাষ্ট্রীয় মালিকানা। রাষ্ট্রীয় মালিকানা, এখানে কোনো প্রতিযোগিতা নেই, এখানে প্রতিযোগিতাহীন একটা অবস্থা। মানে এটার ঠিক উল্টাটা এই সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থাটা। মালিকানা, রাষ্ট্রীয় মালিকানা, অবাধ প্রতিযোগিতা নেই, দাম এটা নির্ধারিত, দাম ব্যবস্থাটা এটা নির্ধারিত, সরকার কর্তৃক নির্ধারিত। আবার ভোক্তার স্বাধীনতা এখানে নেই। এখন সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থাটি অনেকের কাছে ক্লিয়ার হয় না, আপনি একটু বোঝার চেষ্টা করেন। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা হচ্ছে এমন যে সকল সম্পদের মালিক রাষ্ট্র। এই শব্দটি আপনি মনে রাখবেন, সকল সম্পদের মালিক রাষ্ট্র। ব্যক্তির যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী রাষ্ট্র সম্পদের যোগান দিয়ে থাকে। মাসের প্রথমে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, চাল, ডাল, চিনি, লবণ, তেল, এইগুলা মাথাপিছু অনুসারে রাষ্ট্র সব বিতরণ করে দিবে। পরবর্তীতে তুমি একজন ডক্টর, তোমাকে সেই অনুসারে কিছু সম্পদ দিবে। তুমি একজন রিক্সাওয়ালা, তোমাকে সেই অনুসারে সম্পদ দিবে। তার মানে রাষ্ট্র যেটা নির্ধারণ করে দিবে যে এই পণ্যের দাম এত, ওইটাই চলবে। এখানে অন্য কারোর কোনো কারসাজি নেই। আপনারা দেখছেন যে পেঁয়াজের দাম কত বেড়ে গেল, কিন্তু সরকার কিন্তু কোনো ক্রমেই সেটাকে নির্ধারণ করে দিতে পারলো না যে এটা করতে হবে বা এই সেই। কিন্তু সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থাতে রাষ্ট্র যেটা বলে দিবে, যে দামটা নির্ধারণ করে দিবে সেই অনুসারে হবে। তাহলে এখানে মূল দুইটা বিষয়, যে সম্পদের মালিকানা রাষ্ট্র, ব্যক্তির যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী রাষ্ট্র সম্পদের বন্টন করে থাকে, এখানে কোনো প্রতিযোগিতা নেই। আর পুঁজিবাদী অর্থ ব্যবস্থাতে সম্পদের পাহাড় সে গড়তে পারছে। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থাতে তুমি ইচ্ছা করলেই 500 কোটি টাকার মালিক হতে পারবা না। ব্যাংকে তোমার প্রচুর পরিমাণে টাকা থাকবে, তুমি 200 বিঘা জমির মালিক হচ্ছ, তুমি সেটাও হতে পারবা না। সেখানে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় সেটা নেই। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা সর্বপ্রথম চালু হয়েছে 1917 সালে রাশিয়াতে। লেনিন বলশেভিক বিপ্লবের মাধ্যমে 1917 সালে সর্বপ্রথম এই সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা চালু করেন। মজার ব্যাপারটা হচ্ছে লেনিন 1922 সালে মারা যায়, তারপর থেকে 22 সালে না 24 সালে মারা যায়। লেনিন মারা যাওয়ার পরে স্ট্যালিন ক্ষমতায় আসে। স্ট্যালিন ক্ষমতায় এসে সমাজতান্ত্রিক ব্যবস্থাটায় একটু পরিবর্তন আনে। সমাজতান্ত্রিক ব্যবস্থার মূল থিমটা হচ্ছে ডাস ক্যাপিটাল, ওই যে কার্ল মার্কসের, ওইটার উপরে ভিত্তি করে সমাজতান্ত্রিক ব্যবস্থাটা প্রতিষ্ঠিত হলো। স্ট্যালিন ক্ষমতায় এসে ওইটাকে একটু মডিফাই করে নিল। এরপরে ব্রেজনেভ এসে
সেটাকে আবার একটু মডিফাই করলো। তো সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থাটি পরবর্তীতে রাশিয়ার এইটা দেখে সবাই খুব প্লিজড হলো এবং পৃথিবীর বিভিন্ন দেশগুলি সেটা গ্রহণ করলো। পূর্ব ইউরোপের যে রাষ্ট্রগুলি পোল্যান্ড, হাঙ্গেরি, রোমানিয়া, সার্বিয়া, এরা সব সমাজতন্ত্র গ্রহণ করেছিল রাশিয়ার এই সমাজতন্ত্র। পরবর্তীতে 1949 সালে চীনে আসলো, কিউবাতে আসলো 1959 সালে, এরপরে ভিয়েতনাম, এদিকে কম্বোডিয়া, লাওস, এরাও সব সমাজতন্ত্র গ্রহণ করেছিল। কিন্তু মজার ব্যাপারটি হচ্ছে যে রাশিয়াতে সমাজতন্ত্রের উৎপত্তি, সেই রাশিয়াতে কিন্তু এখন সমাজতান্ত্রিক ব্যবস্থাটা নেই, সেইটার থেকে তারা বের হয়ে এসেছে। আর রাশিয়ার যে সমাজতন্ত্র চীন গ্রহণ করেছিল, ওই চীন তারা সমাজতান্ত্রিক ব্যবস্থা গ্রহণ করে এখন পর্যন্ত সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসাবে টিকে রয়েছে, কিন্তু তাদের সমাজতান্ত্রিক ব্যবস্থাটি এই রকম নয়। নামে মাত্র সমাজতন্ত্র, কিন্তু এটার প্যাটার্নটা ভিন্ন। 1949 সালে যখন স্ট্যালিনের ওই ব্যাপারটি তারা গ্রহণ করলো, তারা বলল যে আমরা স্ট্যালিনের এটা গ্রহণ করব না, আমরা লেনিনেরটা গ্রহণ করব। তো চীনের নেতাদের পরিবর্তন ঘটলো, তারা তাদের মতো করে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করলো। তার মানে আমাদের বাংলাদেশেও গণতন্ত্র রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রেও গণতন্ত্র রয়েছে, ব্রিটেনেও গণতন্ত্র রয়েছে। এই যে সিস্টেমটা, এই সিস্টেম এক একটা জায়গাতে এক এক নামে কিন্তু গণতন্ত্র। তো এখানকার ব্যাপারটাও ঠিক তাই, সমাজতন্ত্র নামে কিন্তু এক একটা দেশের স্টাইল এক এক রকমের। চীনে তারা প্রচুর সেই যে গতদিন যে একজনকে বলছিলাম যে আলিবাবা কি সম্পদের মালিক না, হ্যাঁ, চীনের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাও রয়েছে, আবার একজন ব্যক্তি সে সম্পদের মালিকও হচ্ছে। বর্তমান পৃথিবীতে 5টা দেশে এই সমাজতান্ত্রিক ব্যবস্থাটি টিকে আছে: চীন, উত্তর কোরিয়া, ভিয়েতনাম, কিউবা এবং ভেনেজুয়েলা। এই রাষ্ট্রগুলিতে এই সমাজতান্ত্রিক ব্যবস্থাটা আছে, কিন্তু 100% নয়। এই 5টা দেশে 5 রকমের সমাজতন্ত্র টিকে রয়েছে। আমি নামগুলি আবার বলি: চীন, ভিয়েতনাম, উত্তর কোরিয়া, কিউবা, ভেনেজুয়েলা। এখানে মডারেট সমাজতন্ত্র এটা টিকে রয়েছে। 3, মিশ্র অর্থ ব্যবস্থা। মিশ্র অর্থ ব্যবস্থা, মিশ্র অর্থ ব্যবস্থাটা কি? যে এই পুঁজিতন্ত্র এবং সমাজতন্ত্র, এই দুইটাকে মিক্সার করে নতুন একটা ব্যবস্থা চালু হয়েছে, যেটা মিশ্র অর্থ ব্যবস্থা। এখানে সমাজতান্ত্রিক ব্যবস্থাও কিছু রাখা হয়েছে, আবার পুঁজিতন্ত্র রাখা হয়েছে। মিশ্র অর্থ ব্যবস্থার উদাহরণ কোনগুলো হবে? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, রাশিয়া, এই রাষ্ট্রগুলিতে মিশ্র অর্থ ব্যবস্থা প্রচলিত। মেইনলি আমাদের বাংলাদেশ এবং রাশিয়া, এই দুইটা দেশের নামই পরীক্ষাতে আসার মতো, যে বাংলাদেশে কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত, আপনারা বলবেন মিশ্র অর্থ ব্যবস্থা। ইভেন রাশিয়াতে সমাজতন্ত্র চালু হয়েছিল, অনেকের মধ্যে কাজ করে যে রাশিয়া মনে হয় সমাজতান্ত্রিক রাষ্ট্র, কিন্তু রাশিয়া সমাজতান্ত্রিক নয়। রাশিয়া এখন সমাজতন্ত্রের থেকে বের হয়ে এসে তারা মিশ্র অর্থ ব্যবস্থাটা লালন করছে। 4, ইসলামী অর্থ ব্যবস্থা। ইসলামী অর্থ ব্যবস্থা পৃথিবীর কোনো দেশেই সম্পূর্ণভাবে এটা টিকে নেই বা প্রচলিত নেই। ইসলামী অর্থ ব্যবস্থা এটা আমি একটু ব্যাখ্যাটা করে নিই, তারপর এখানে লিখে দিচ্ছি। কোরআন শরীফে কিছু আয়াত রয়েছে সুদ সম্পর্কে। তো আল্লাহ তাআলা সুদকে হারাম করেছে আর ব্যবসাকে হালাল করেছে। সূরা বাকারা, সূরা তৌবাতে 278, সূরা বাকারা 278, 286, 82 নম্বর আয়াতে এই সমস্ত শব্দগুলি এখানে রয়েছে। যে এই যে সুদকে হারাম আর ব্যবসাকে হালাল, এই শব্দটাকে বেস করেই মূলত ইসলামী অর্থ ব্যবস্থাটা প্রচলিত। এখন সুদ আর ব্যবসাটা কি? সুদ হচ্ছে পূর্ব নির্ধারিত, আর ব্যবসাটা কি? যেটা অনিশ্চিত। কেমন? যে আমি আপনাকে 1 লক্ষ টাকা দিলাম আর বলে দিলাম যে আগামী
1 বছর পরে ওই 1 লক্ষ টাকার সঙ্গে আপনি 10,000 টাকা আমাকে ফেরত দিবেন। আমি নির্ধারণ করে দিলাম 10,000 টাকা অতিরিক্ত। আপনি 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা করে লাভ করবেন কি লস করবেন সেটা আমার বিষয় না, আমাকে 1,10,000 টাকা 1 বছর পরে ফেরত দিতে হবে। এটা হচ্ছে সুদ, যেহেতু আমি নির্ধারণ করে দিয়েছি। আর ব্যবসা কোনটা? যে আমি আপনাকে 1 লক্ষ টাকা দিলাম, দিয়ে বললাম যে আপনি ব্যবসা করুন, ব্যবসাতে যে লাভ হবে সেই লাভের 60% আপনি নেবেন বা 40% আমাকে দিবেন, নেগোশিয়েটেবল। এটা কম বেশি হতে পারে, 50-50 হতে পারে, 70-30 হতে পারে, 80-20 হতে পারে, আলোচনা সাপেক্ষে। অথবা বলবো যে আপনাকে আমি 1 লক্ষ টাকা দিচ্ছি, আপনি এই 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা করবেন, যদি লস হয় ওই লসের ভাগিদারও আমি হব। যদি 20,000 টাকা লস হয় তাহলে 15,000 টাকা আপনার, 5,000 টাকা আমার, এখানেও রেশিও হবে। তার মানে লাভ হলে তার ভাগিদার আমি, লস হলেও তার ভাগিদার আমি, এটাই হচ্ছে ব্যবসা। সুতরাং আল্লাহ সুদকে হারাম করেছে আর ব্যবসাকে হালাল করেছে। এটার উপরে ভিত্তি করেই ইসলামী অর্থ ব্যবস্থাটা এটা সর্বপ্রথম প্রতিষ্ঠা করে মিশরের মিড গামার ব্যাংক। 1960-এর দশকে মিশরের মিড গামার ব্যাংক এই ইসলামী অর্থ ব্যবস্থাটা তারা চালু করে। তো পৃথিবীর বিভিন্ন ব্যাংকিং ব্যবস্থার মধ্যে এই ইসলামী ব্যাংকিং ব্যবস্থাটা চলে আসে, কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে টোটাল রাষ্ট্রীয় সিস্টেমে ইসলামী অর্থ ব্যবস্থাটা পৃথিবীর কোনো দেশেই তারা চালু করতে পারেনি। আসলে এটা সম্ভব নয়, তার কারণ একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো অন্য রাষ্ট্রের সঙ্গে যখনই লেনদেন করতে হয় তখনই কিন্তু এখানে প্রবলেমটা তৈরি হয়ে যায়। তো এই মিড গামার ব্যাংক ইসলামী অর্থ ব্যবস্থাটা তারা চালু করেছিল। তো এখন পৃথিবীতে এই 4 ধরনের অর্থ ব্যবস্থা প্রচলিত: পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, মিশ্র অর্থ ব্যবস্থা, ইসলামী অর্থ ব্যবস্থা। তো আমাদের বাংলাদেশে মিশ্র অর্থ ব্যবস্থা প্রচলিত রয়েছে। অর্থনীতির মূল উদ্দেশ্যটা কি? মানুষের কল্যাণ। এই টাইপের কোশ্চেনও হতে পারে যে অর্থনীতির মূল উদ্দেশ্য কি? মানুষের কল্যাণ। তো এই বাংলাদেশে যে মিশ্র অর্থ ব্যবস্থা প্রচলিত রয়েছে, তো আমরা যদি পর্যায়ক্রমে আসি, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত কিছু কোশ্চেন আমাদের চাকরির পরীক্ষাতে আসে। বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রীর নাম কি? লেখেন তো কেউ। বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী, প্রথম অর্থমন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী, প্রথম অর্থমন্ত্রী। অর্থ মন্ত্রণালয় যেটি রয়েছে, অর্থ মন্ত্রণালয়ের 4টা ভাগ রয়েছে। এই 4টা ভাগ খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ভাইবা এবং প্রিলি যে কোনো জায়গায় এই অর্থ মন্ত্রণালয়ের 4টা ভাগ সম্পর্কে কোশ্চেন আসতে পারে। এখন আপনাদের কাছে খাতা থাকলে আপনারা লিখবেন যে অর্থ মন্ত্রণালয়ের ভাগ 4টি। 1 অর্থ বিভাগ, 2 অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, বৈদেশিক অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, 4 ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
এর মধ্যে সর্বশেষ হচ্ছে ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এই 4টা বিভাগ আপনি থ্রোলি মুখস্থ করবেন, এইটা আপনার কোনো না কোনো জায়গায় আসবেই। মানে বাংলাদেশের যে কয়টা মন্ত্রণালয় রয়েছে তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়, তারা এই কাজটা করে থাকে। অর্থ বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, বৈদেশিক অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এখন আসি আমরা আমাদের যে জাতীয় আয়, এই জাতীয় আয় প্রকাশের মাধ্যম 3টি। এটার উপরেও ভিত্তি করে এমন কোনো বছর নেই যে কোশ্চেন আসেনি। এই জাতীয় আয় প্রকাশের যে 3টা মাধ্যম রয়েছে, তো নর্মালি যারা আর্টসের স্টুডেন্ট মানে ইকোনমিক্স নয় তাদের কাছে এটা খুব কঠিন বলে মনে হয়, বা সায়েন্স আলাদের কাছেও বেশ কঠিন বলে মনে হয়। শুধুমাত্র ইকোনমিক্স বা কমার্সের যে স্টুডেন্টগুলি রয়েছে তাদের কাছে বিষয়টা খুব ইজি, কিন্তু অন্যান্য ডিসিপ্লিনের স্টুডেন্টের জন্য এই শব্দগুলি একটু কঠিন বলে মনে হয়। তো আমি জেনারেল নলেজের হিসাবে এটাকে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব। আপনারা দেখেন, বাংলাদেশের জাতীয় আয় প্রকাশের মাধ্যম, জাতীয় আয় প্রকাশের মাধ্যম। প্রথমেই এক, জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। কোনো দেশে এক বছরের যে পরিমাণ পণ্যদ্রব্য এবং সেবা কর্ম উৎপাদিত হয়, পণ্য দ্রব্য ও সেবা কর্ম উৎপাদিত হয় তার মোট আর্থিক মূল্যকে জিএনপি বলে। এর সাথে সহজ সংজ্ঞা আর হয় না। কোনো দেশে এক বছরে যে পরিমাণ পণ্যদ্রব্য ও সেবা কর্ম উৎপাদিত হয় তার মোট আর্থিক মূল্যকে জিএনপি বলে। পণ্যদ্রব্য তো অ্যাজ ইউজুয়াল, সেবা কর্ম অনেকের কাছে বুঝতে পারে না যে সেবা কর্মটা কি। সেবা কর্ম যে আমি গ্রামীণ ফোনে 1 মিনিট কথা বললাম, আমার কাছ থেকে 70 পয়সা নিয়ে নিল, সুতরাং সে আমাকে সেবা দিয়ে ওই যে সেবাটা আমি পেলাম ওই সেবাটার মূল্য কি 70 পয়সা। আমি একজন ডক্টরের কাছে গেলাম, তিনি আমাকে প্রেসক্রিপশন করে দিলেন 2 মিনিটের মাঝখানে, তাকে আমি 800 টাকা দিয়ে দিলাম। অর্থাৎ তার কাছ থেকে আমি সেবা নিলাম, তাকে আমি 800 টাকা দিলাম, তার সেবার মূল্য 800 টাকা। তো এইভাবে পণ্যদ্রব্য এবং সেবা কর্ম যেটা উৎপাদিত হচ্ছে তার মোট আর্থিক মূল্যকে জিএনপি বলা হচ্ছে। এবং এইটা আমাদের বাংলাদেশে এখন ধরুন 17 কোটি মানুষ, তার মধ্যে প্রায় 1 কোটি মানুষ বিদেশে রয়েছে। তো ওই 1 কোটি মানুষ প্রতি মাসে তারা ইনকাম করছে, বাংলাদেশে পাঠাচ্ছে। তো তাদের ইনকাম এবং বাংলাদেশিদের ইনকাম সব মিলিয়ে যেটা হচ্ছে সেটাই হচ্ছে জিএনপি। বিষয়টা আবার বোঝেন, যে যে বাংলাদেশি বিদেশে রয়েছে ওই বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের ইনকাম এবং বাংলাদেশে যারা রয়েছে তাদের ইনকাম এই জিএনপিতে অন্তর্ভুক্ত। কিন্তু বিদেশি নাগরিক যারা বাংলাদেশে অবস্থান করছে তাদের ইনকাম জিএনপিতে অন্তর্ভুক্ত হবে না। রূপপুর পারমাণবিক প্রকল্পে হাজার হাজার চীনারা কাজ করছে, রাশিয়ানরা কাজ করছে, পায়রা সমুদ্র বন্দরের চীনারা কাজ করছে। তো ধরুন বাংলাদেশে হয়তোবা 5 লাখ বিদেশি রয়েছে, এই 5 লাখ বিদেশি এরা যে ইনকামটা করবে এদের ইনকাম আমাদের জিএনপিতে অন্তর্ভুক্ত হবে না। শুধু বাংলাদেশি যারা বাংলাদেশে অবস্থান করছে এবং বিদেশে অবস্থান করছে এদের টোটাল আয় এই জিএনপিতে ইনক্লুডেড। 2, এনএনপি, নেট ন্যাশনাল প্রোডাক্ট, প্রকৃত জাতীয় উৎপাদন। এটা
এটা কি, কোনো দেশে এক বছরে যে পরিমাণ পণ্য দ্রব্য এবং সেবাকর্ম উৎপাদিত হচ্ছে সেখান থেকে ক্ষয়ক্ষতি ও অপচয়, শব্দ দুটো মনে রাখেন, ক্ষয়ক্ষতি ও অপচয় বাদ দিয়ে যা অবশিষ্ট থাকে তাকে বলা হচ্ছে এনএনপি। আমি আবার বলি, কোনো দেশে এক বছরের মধ্যে যে পরিমাণ পণ্যদ্রব্য ও সেবাকর্ম উৎপাদিত হচ্ছে সেখান থেকে ক্ষয়ক্ষতি ও অপচয় বাদ দিয়ে যা অবশিষ্ট থাকে সেটাই এনএনপি। এখন জিএনপি, এনএনপি সমান সমান জিএনপি মাইনাস ক্ষয়ক্ষতি অবলিক অপচয়। এনএনপি সমান জিএনপি জিএনপি মাইনাস ক্ষয়ক্ষতি অবলিক অপচয়। এটা কেমন? এনএনপিটা দেখেন যে এখন বাংলাদেশে বোরো ধান রোপণ করা শুরু হয়েছে, অলরেডি রোপণ করা হয়ে গেছে, এখন ছোট ছোট গাছ হয়েছে। এই ধানটা আগামী 2 মাস পরে বা 3 মাস পরে এটা কাটা হবে। তো যখনই বোরো ধানটা রোপণ করা হয়েছে, হয়তো রাজশাহী বিভাগে এখানে 500 বিঘা জমিতে বোরো ধানের রোপণ করা হয়েছে। তো রাজশাহী কৃষি অফিস সেটা ঢাকাতে জানিয়ে দিয়েছে যে রাজশাহী জেলাতে এত বিঘা জমিতে বোরো ধান রোপণ করা হয়েছে। এই বোরো ধানে এত বিঘা জমির থেকে হয়তোবা একটা আনুমানিক ধরে 18 মণ বা 20 মণ করে টোটাল এত মণ ধান এখানে উৎপাদিত হবে, এর বাজার মূল্য এত টাকা হবে। এইভাবে টোটাল বাংলাদেশের একটা রেশিও করে ফেললো। যখনই হিসাবটা পাঠিয়ে দিল, ওই হিসাবটা জিএনপিতে ইনক্লুড হয়ে গেল যে এই বছরে এত বোরো ধান উৎপাদিত হবে, তার বাজার মূল্য এত। দেখা গেল যে যখন ধানটা কাটা হবে তার 15 দিন আগে হঠাৎ করে রাজশাহীর একটা অঞ্চল দিয়ে টর্নেডো বয়ে গেল, 200 বিঘার জমির ধান নষ্ট হয়ে গেল। কিন্তু ওই জমির থেকে কৃষকরা আর ফসল পাচ্ছে না, কিন্তু ওই জমির যে ধানের যে মূল্যটা হওয়ার কথা সেটা কিন্তু অলরেডি জিএনপিতে ইনক্লুড হয়ে গেছে। তো এখন ওই ক্ষয়ক্ষতিটা একটা মেজারমেন্ট করা হবে, ওই ক্ষয়ক্ষতিটা তখন জিএনপি থেকে বাদ দিয়ে যেটা থাকবে সেটাই হচ্ছে এনএনপি। তার মানে ক্ষয়ক্ষতি অপচয় বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে এনএনপি। 3, জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মোট দেশীয় যে উৎপাদনটা, এটা কেমন? কোনো দেশে এক বছরে যে পরিমাণ, কোনো দেশের এক বছরে দেশের অভ্যন্তরে অবস্থানরত জনগণ দ্বারা যে পণ্যদ্রব্য ও সেবা কর্ম উৎপাদিত হয় তার আর্থিক বাজার মূল্যকে জিডিপি বলা হয়। এখানে একটা শব্দ ব্যবহার করা হয় দেশের অভ্যন্তরীণ, দেশের অভ্যন্তরীণ। তার মানে দেশের ভেতরে যে জনগোষ্ঠী বসবাস করছে তাদের মোট যে উৎপাদন সেটাই হচ্ছে জিডিপি। দেখুন যে বাংলাদেশে এই যে 1 কোটি মানুষ বিদেশে রয়েছে, ওই 1 কোটি মানুষের আয় ইনকাম জিডিপিতে অন্তর্ভুক্ত হবে না, ওদের আয়টা জিএনপিতে অন্তর্ভুক্ত হবে। কিন্তু যে 17 কোটির মধ্যে 16 কোটি মানুষ বাংলাদেশে রয়েছে, ওই 16 কোটি মানুষের আয় ইনকাম জিডিপিতে আসবে। আবার দেখেন যে 5 লক্ষ বিদেশি ধরুন বাংলাদেশে রয়েছে, ওই 5 লক্ষ বিদেশিদের যে আয় ইনকাম সেইটা জিডিপিতে আসবে, কিন্তু জিএনপিতে আসবে না। আপনাদের প্যাচটা লাগে মূলত জিএনপি এবং জিডিপি। আমি আবার রিপিট করছি, আপনারা একটু মনোযোগ সহকারে শোনেন।
জিএনপিতে বাংলাদেশের যে জনগোষ্ঠী রয়েছে তারা দেশে অবস্থান করুক বা বিদেশে অবস্থান করুক, উভয়ের আয় ইনকাম জিএনপিতে অন্তর্ভুক্ত হবে। কিন্তু বিদেশি কোনো নাগরিক বাংলাদেশে অবস্থান করলে তার আয় ইনকাম জিএনপিতে আসবে না। আর জিডিপিটা কি, যে বাংলাদেশের ভেতরে অবস্থানকারী বাংলাদেশের নাগরিক এবং বিদেশি নাগরিক যারা বাংলাদেশে অবস্থান করছে তাদের আয় ইনকাম জিডিপিতে অন্তর্ভুক্ত হবে। এখানে ফ্যাক্টর হচ্ছে তিনটা, আমি মাঝখানেটা মুছে দিই। তিনটা ফ্যাক্টর, একটা হচ্ছে বাংলাদেশের নাগরিক যারা দেশে অবস্থান করছে, আরেকটা বাংলাদেশের নাগরিক যারা বিদেশে অবস্থান করছে, আর বিদেশি নাগরিক যারা বাংলাদেশে অবস্থান করছে। আপনাদের প্যাচটা লাগবে মূলত এই তিনটাকে কেন্দ্র করে। দেখেন যে বাংলাদেশের নাগরিক যারা বাংলাদেশে অবস্থান করছে, এটা তো খুব সহজ। এইটা জিএনপিতেও যাবে আবার জিডিপিতেও যাবে, দুইটাতেই বাংলাদেশের নাগরিক যারা তারা যাবে। আর বাংলাদেশের নাগরিক যারা বিদেশে যাবে, কি বিদেশে অবস্থান করছে, ওই সমস্ত নাগরিকের আয় ইনকাম জিএনপিতে যাবে, জিএনপিতে যাবে, জিডিপিতে নয়। আর বিদেশের নাগরিক যারা বাংলাদেশে অবস্থান করছে এদেরটা শুধু জিডিপিতে যাবে, জিএনপিতে নয়। এখন আপনারা আপনাদের মতো করে মনে রাখার চেষ্টা করবেন এবং এটার উপরে ভিত্তি করে ঘুরিয়ে পেঁচিয়ে বিভিন্নভাবে কোশ্চিনটা পরীক্ষাতে একাধিকবার এসেছে। এমন কোনো বছর নেই যে পরীক্ষাতে কোশ্চিন আসে না। বিশেষ করে আপনারা যারা ব্যাংকে পরীক্ষা দিবেন বিসিএসের পাশাপাশি, ব্যাংকের পরীক্ষাতে তো অবশ্যই এই অর্থনীতির থেকে আপনার একাধিক কোশ্চিন আসবে। এটা তো আশা করি আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে। এরপরে আসি আমরা একনেক, আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ। একনেক সম্পর্কে বিসিএসের রিটেন পরীক্ষাতে কয়েকবার টিকা এসেছে এবং প্রাইমারি, নিবন্ধন, ব্যাংক সব জায়গাতেই একনেক সম্পর্কে আমাদের কম বেশি কোশ্চিন এসেছে। ইকোনমিক কমিটি অফ ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, এইটার অ্যাব্রিভিয়েশনসটা পরীক্ষাতে আসে, মানে পরীক্ষার হলে এটাকে উল্টাপাল্টা করে দেয়। হয়তো বা এমন দিল যে এক্সিকিউটিভ কাউন্সিল অফ ন্যাশনাল ইকোনমিক কমিটি অথবা ইকোনমিক কমিটি অফ ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিল, মানে যেহেতু অক্ষরগুলি প্রায় একই রকমের এই জন্য ঘুরে ফিরে বিভিন্নভাবে এটা দিতে পারে। তো আপনারা এটা কেয়ারফুলি দেখবেন, মানে মনে হবে যে একনেক তো কতবার পড়েছি, পরীক্ষাতে যেভাবে দিক না কেন পারবো, আসলে কিন্তু পরীক্ষার হলে আপনার এটা উল্টাপাল্টা হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। আমাদের এই জাতীয় অর্থনৈতিক কমিটির যে নির্বাহী পরিষদ, এখানে এইটা বাংলাদেশের সর্বোচ্চ অর্থনৈতিক পরিষদ হিসেবে পরিগণিত। 1972 সালে বাংলাদেশ মানে 71 সালে স্বাধীনতার পরে 72 সালে যখন কার্যক্রমটা শুরু হলো, তখনই মূলত মন্ত্রী পরিষদের কার্যক্রমটা তারা বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করত।
পরবর্তীতে 1982 সাল থেকে এই একনেকের কার্যক্রমটা সুনির্দিষ্টভাবে চালু হলো এবং একনেক এটা মন্ত্রী পরিষদ বিভাগের অধীনস্থ হিসাবে তারা কাজ করে থাকে। মন্ত্রী পরিষদ বিভাগের অধীনস্থ হিসাবে এই একনেক কাজ করে থাকে। একনেকে এইটা 50 এদের কাজটা কি, বাংলাদেশের অর্থনীতি বিষয়ে কোনো বাজেট প্রণয়ন বা বিনিয়োগ বা উন্নয়ন পরিকল্পনা এই সমস্ত দেখভালের দায়িত্বটা পালন করে থাকে একনেক। বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ 50 কোটি টাকার উপরে যদি কোনো বাজেট হয় যে কোনো প্রকল্পে, তো সেই প্রকল্পটি একনেক থেকে পাস করতে হয়। এটা আপনারা মাথায় রাখবেন যে কোনো প্রকল্পে যদি 50 কোটি টাকার উপরে বাজেট হয় সেই বাজেট একনেক থেকে অনুমোদন করাইতে হয়। এটা একনেকের আরেকটা কোশ্চেন খুব কমনলি আসে যে একনেকের সভাপতি কে? মাননীয় প্রধানমন্ত্রী একনেকের সভাপতির দায়িত্ব পালন করে থাকেন। যদি কোনো কারণে প্রধানমন্ত্রী অনুপস্থিত থাকেন তাহলে সেখানে অর্থমন্ত্রী এই দায়িত্বটা পালন করে থাকেন। একনেকে নর্মালি 15টা মন্ত্রণালয় এখানে এর সঙ্গে জড়িত। একনেকের যে বৈঠকটা হয় সেখানে 15টি মন্ত্রণালয়ের মন্ত্রী বা প্রতিমন্ত্রী এই একনেকে যোগদান করে এবং এর মধ্য থেকে 14টা সর্বনিম্ন 14টা মন্ত্রণালয়ের সচিব, মানে সিনিয়র সচিব বা সচিব যিনি দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, এরা এখানে পার্টিসিপেট করে থাকে। একনেকের বৈঠকটা আপনারা দেখছেন যে শেরেবাংলা নগর এই একনেকের বৈঠকটা অনুষ্ঠিত হয়। তবে একনেকের বৈঠক অনুষ্ঠানের ক্ষেত্রে আবার দায়িত্ব পালন করে থাকে পরিকল্পনা মন্ত্রণালয়। খেয়াল করেন যে একনেক এটি হচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগের অধীনস্থ একটা উইং, আর এর যে বৈঠক সে বৈঠকটা অনুষ্ঠানের ব্যাপারে কাজ করে থাকে পরিকল্পনা মন্ত্রণালয়। তার মানে এর সঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগ এবং পরিকল্পনা মন্ত্রণালয় দুইটাই জড়িত রয়েছে। আমাদের পরীক্ষাতে আরেকটা কোশ্চেন থাকে যে অর্থনীতি সম্পর্কিত দাম এবং বাজার। বিসিএস এর কোশ্চেনে দেখা যায় যে কোনো সাবজেক্টকে যে প্রায়োরিটি দেওয়া হয়েছে তা কিন্তু নয়, সব সাবজেক্টকেই কম বেশি প্রায়োরিটি দিয়ে কোশ্চেনটা করা হয়। তো দেখা যায় যে ইকোনমিক্সের কিছু ইন্টারনাল বিষয় রয়েছে, ওই ইন্টারনাল বিষয়গুলিকে প্রায়োরিটি দিয়ে তারা কোশ্চেন করে থাকে, তার মধ্যে দাম এবং বাজার। এটা ইকোনমিক্সের একটা সুনির্দিষ্ট বিষয়। দ্রব্যের বিনিময় মূল্যকে অর্থের মাধ্যমে প্রকাশ করাকে দাম বলে। খেয়াল করেন, দ্রব্যের বিনিময় মূল্যকে অর্থের মাধ্যমে প্রকাশ করাকে দাম বলে। আর বাজারটা কি? একটি দ্রব্য, তার ক্রেতা বিক্রেতা এবং তার মূল্য নির্ধারণকে বাজার বলে। একটি দ্রব্য, তার ক্রেতা বিক্রেতা এবং মূল্য নির্ধারণকে বাজার বলে। এগুলো অ্যাজ ইউজুয়াল সংজ্ঞা। এই টাইপের সংজ্ঞাগুলি আপনারা দেখে রাখবেন, এখান থেকে যে কোনোভাবে কোশ্চেনটা দিতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বাজেট অর্থনীতির ক্ষেত্রে। বাজেট পৃথিবীতে আনুষ্ঠানিকভাবে প্রথম বাজেট ঘোষণা করা হয় 1833 সালে ব্রিটেনে। এটা হচ্ছে এখনকার যে প্রচলিত বাজেটগুলি রয়েছে, আনুষ্ঠানিকভাবে প্রথম বাজেট ঘোষণা করা হয় ব্রিটেনে। আমাদের বাংলাদেশে
প্রথম বাজেট ঘোষণা করা হয় 30 জুন 1972। কে ঘোষণা করেছিলেন? নামটি নিশ্চয় সবারই জানা, তাজউদ্দিন আহমেদ। ওই সময় তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের অর্থমন্ত্রী ছিলেন। মানে 1972 সালে বঙ্গবন্ধু যখন দেশে ফিরলেন, 11 তারিখে ওই যে অস্থায়ী সংবিধান আদেশ জারি করার মাধ্যমে দেশের রাষ্ট্র ব্যবস্থায় যে পরিবর্তনটা নিয়ে আসলেন, বঙ্গবন্ধু রাষ্ট্রপতির পরিবর্তে হলেন প্রধানমন্ত্রী, আর আবু সাইদ চৌধুরীকে করা হলো রাষ্ট্রপতি, আর এই তাজউদ্দিন আহমেদকে করা হলো অর্থমন্ত্রী। তাজউদ্দিন আহমেদ তো বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, কিন্তু পরবর্তীতে তিনি হয়েছিলেন অর্থমন্ত্রী। তো তাজউদ্দিন আহমেদ 30 জুন 1972 সালে বাংলাদেশের প্রথম বাজেট ঘোষণা করেন এবং বাজেটের আকার ছিল 786 কোটি টাকা। এখন 5 লক্ষ পার হয়ে গেছে। বাংলাদেশের প্রথম বাজেট ছিল 786 কোটি টাকা। এখন বাজেটের ক্ষেত্রে বাজেট দুই ধরনের, এক সুষম বাজেট আর অসম বাজেট। সুষম বাজেটটা কি? যে যার আয় এবং ব্যয় সমান, সেটাই হচ্ছে বাজেট, সুষম বাজেট। আর অসম, যেখানে আয় ব্যয় সমান নয়। অসম বাজেট আবার দুই ধরনের, এক ঘাটতি বাজেট আর উদ্বৃত্ত বাজেট। ঘাটতি বাজেট যার আয় কম ব্যয় বেশি, এখানে ব্যয় বেশি হবে। আর উদ্বৃত্ত বাজেটে যার ব্যয় কম আয় বেশি, সেটা হচ্ছে উদ্বৃত্ত বাজেট। আমাদের বাংলাদেশে কোন ধরনের বাজেট দেখা যায়? উদ্বৃত্ত না ঘাটতি? ঘাটতি বাজেট। অভাবের সংসার সবসময় এ পর্যন্ত যতগুলো বাজেট হয়েছে প্রত্যেকটা বাজেটই এখানে ঘাটতি বাজেট হিসাবে পরিগণিত হয়েছে। তো আমাদের বাজেট থেকে প্রতি বছরে কম বেশি কিছু না কিছু কোশ্চিন থাকে। তবে আমার এই দীর্ঘদিনের অভিজ্ঞতা দেখছি যে বাজেটের উপরের থেকে কোশ্চিনটা বেশি হয়। নর্মালি জুন মাসে বাজেটটা ঘোষণা করা হয়, তো জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে যে চাকরির পরীক্ষাগুলি হয়, ওই চাকরির পরীক্ষাতে বাজেট সম্পর্কে কোশ্চিনটা খুব বেশি দিয়ে থাকে। আর জানুয়ারি থেকে জুন পর্যন্ত যে চাকরির পরীক্ষাগুলি হয়, সেখান থেকে অপেক্ষাকৃত কম কোশ্চিন দিয়ে থাকে। তার কারণ যে প্রথম 6 মাস বাজেটের গুরুত্বটা অনেক বেশি থাকে, আর যখনই 6 মাস পার হয়ে যায় তখন আবার পরবর্তী বাজেটের জন্য সবাই প্রস্তুতি নেয়। তো এখন আপনারা যারা এই মুহূর্তে পরীক্ষা দিবেন, মানে আমার ব্যক্তিগত অ্যাজাম্পশন যে বাজেটটা এতটা গুরুত্বপূর্ণ নয়, তবে বাজেট খুললে আবার ঘুম চলে আসে যে এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা আমি কিভাবে পড়ব। তো আমি শর্টকাটভাবে যে এর মধ্য থেকে যেইটা আমার চাকরির পরীক্ষাতে আসার মতো, ওইটাকে মূলত প্রায়োরিটি দিয়ে আমরা কয়েকটা বিষয় জানার চেষ্টা করব। যে সর্বশেষ যেটা 2020-2021 50তম যে বাজেট ঘোষণা করা হয়েছে, একটা ছিল অন্তর্বর্তীকালীন বাজেট, আর সর্বশেষ 50তম বাজেট ঘোষণা করা হয়েছে। তো এই বাজেটের ভেতর থেকে আমাদের কোন টাইপের কোশ্চিন পরীক্ষাতে আসতে পারে? বাজেট 2020-2021 আমাদের সবগুলো পড়ার দরকার নেই, এখান থেকে মেন যে বিষয়গুলি রয়েছে সেটাই মূলত আমরা পড়ার চেষ্টা করব। প্রথমত মোট বাজেট 5,68,000 কোটি টাকা। এটা জিডিপির 17.91%। এইটা অনেকের কাছে ক্লিয়ার হয় না
যে আমাদের যে বাজেট, সেই বাজেটের আবার জিডিপির কত পার্সেন্ট আসলো। আসলে জিডিপিটা আমাদের দেশীয় যে সম্পদগুলি রয়েছে সেই সম্পদের একটা বাজার মূল্য ধরা হয়েছে। এটা আপনি একটা প্রতিষ্ঠানে চিন্তা করেন যে আমার সেলফ আছে, আমার চেয়ার টেবিল আছে, তার মূল্যটা কত হতে পারে একটা বাড়িতে। আপনি বাড়ির কথা যদি চিন্তা করেন যে টোটাল বাড়িতে যে সম্পদগুলি রয়েছে, ওইভাবে আমাদের দেশে যে সম্পদগুলি রয়েছে ওই সম্পদগুলির একটা বাজার মূল্য ধরা হয়েছে। তো এখানে যদি আমি এর পাশেই লিখি যে মোট জিডিপি, নর্মালি এটা স্টুডেন্টরা পড়ে না জিডিপিটা, কিন্তু জিডিপিটা এটা গুরুত্বপূর্ণ। মোট জিডিপি 31,71,800 কোটি টাকা। এটা আপনারা একটু মুখস্থ করবেন কাইন্ডলি। এটা নর্মালি স্টুডেন্টরা পড়তে চায় না, যে আমাদের দেশীয় যে সম্পদটা রয়েছে ওটা জিডিপি মূল্যে 31,71,800 কোটি টাকা। ওই জিডিপির 17.91% হচ্ছে আমাদের মোট বাজেট। এর মধ্যে রাজস্ব আদায় 3,78,000 কোটি টাকা, আর অনুদান, বৈদেশিক যে অনুদান 4,013 কোটি টাকা। বৈদেশিক অনুদানটা তো গুরুত্বপূর্ণ নয়, এটা নাও দিতে পারে। তো বৈদেশিক অনুদান এবং রাজস্ব আদায়, এটা টোটাল যোগফলটা আবার পরীক্ষাতে আসতে পারে। আর বৈদেশিক অনুদান বাদে শুধু রাজস্ব আদায়টা হলে 3,78,000 কোটি টাকা। আর একটা গুরুত্বপূর্ণ এডিপি, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এইটাই পরীক্ষাতে সবচাইতে বেশি আসে, 2,05,145 কোটি টাকা। যতগুলা বাজেট থেকে কোশ্চিন হয় তার মধ্যে সবচাইতে বেশি পরীক্ষাতে থাকে হচ্ছে এইটা। এখন এইটা কেমন, যে বাজেটটা ঘোষণা করা হয় সে বাজেটের মধ্যে উন্নয়ন প্রকল্প, এডিপি, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, বার্ষিক উন্নয়ন কর্মসূচি, যা আমি এতগুলা এখানে স্কুল ঘর করব, আমি এত কিলোমিটার রাস্তা করব, এই যে পরিকল্পনাগুলি তার জন্য বরাদ্দ করা হয়েছে 2,05,145 কোটি টাকা। আমাদের ঘাটতি, এটাও না দেওয়ার সম্ভাবনা বেশি, 1,85,987 কোটি টাকা। আর একটা থাকে জিডিপি প্রবৃদ্ধি, জিডিপি প্রবৃদ্ধি 8.2%, মূল্যস্ফীতি 5.4%। দেখেন জিডিপি প্রবৃদ্ধি বলতে যে আমার টোটাল যে সম্পদটা রয়েছে 31,71,800, তো এই জিডিপিতে আমি দেশে এই বছরে ব্যবসা বাণিজ্য করে আমি সমস্ত বেতন ভাতা দিয়ে আমার সম্পদটা কি পরিমাণে বাড়বে এরকম একটা টার্গেট থাকবে। ওই টার্গেটটাই হচ্ছে জিডিপির প্রবৃদ্ধি। আর মূল্যস্ফীতিটা, যে অর্থাৎ যে মূল্যটা রয়েছে এটাকে প্রতিদিন কাউন্টডাউন করা হয়, যে আজকে কাঁচামরিচের দামটা এত, আগামীকালকে এত, পরবর্তীতে সেটাকে এভারেজ করা হবে, মাস শেষে এভারেজ করা হয়, পরে বছর শেষে এভারেজ করা হয়। তো টোটাল যে পণ্য দ্রব্য রয়েছে সেই পণ্য দ্রব্যের দাম এভারেজ যাতে 5.4%-এর বেশি না বাড়ে, এটাই হচ্ছে মূল্যস্ফীতি। অর্থাৎ মূল্য, দাম আর স্ফীতি মানে কি, বড় হয়ে যাওয়া এটা। তো আমার টোটাল যে প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টটা যাতে এই 5.4%-এর বেশি না যায়। এখানে আমাদের বাজেটে মাথাপিছু বরাদ্দ, শামীম দেখা যায়, মাথাপিছু বরাদ্দ 35,126 টাকা। আমাদের এই বাজেটে যে মন্ত্রণালয়গুলি রয়েছে এই মন্ত্রণালয়ের মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ
রয়েছে কোন খাতে, সেটাও পরীক্ষাতে আসে। সর্বোচ্চ বরাদ্দ জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থাৎ বেতন ভাতাতেই সবচেয়ে বেশি চলে যাচ্ছে 1,13,160 কোটি টাকা, 1,13,160 কোটি টাকা। আর দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ শিক্ষা ও প্রযুক্তি খাতে, শিক্ষা প্রযুক্তিতে 85,762 কোটি টাকা। তার মানে সরকারি কর্মচারী কর্মকর্তাদের বেতন ভাতাতে রাষ্ট্রের সবচেয়ে বেশি পরিমাণের খরচ হচ্ছে, আর শিক্ষা রয়েছে দ্বিতীয় সর্বোচ্চ খাতে। তো আমাদের বাজেট সম্পর্কিত আমার ধারণা যে এইগুলাই যথেষ্ট। তার কারণ যেহেতু 6 মাস চলে গেছে, এখন বাজেটের প্রভাবটা কমে গেছে, যার পরিপ্রেক্ষিতে আপনারা এইটা বা এর সঙ্গে আর অল্প কিছু যোগ করবেন। আমাদের বাজেটের থেকে আরেকটা গুরুত্বপূর্ণ রয়েছে কর। কর সম্পর্কিত আমাদের কোশ্চেনটা এসে থাকে। কর এটা সরবরাহকৃত দ্রব্য বা সেবার বিনিময়ে সরকারি কর্তৃপক্ষকে যে মূল্য পরিশোধ করা হয় সেটাকেই কর বলা হচ্ছে। এখানে সরবরাহকৃত দ্রব্য বা সেবার বিনিময়ে, এখন কর দুই ধরনের, প্রত্যক্ষ কর আর আরেকটা হচ্ছে পরোক্ষ কর। প্রত্যক্ষ করটা কেমন, যে আয়কর সরাসরি যেটা আমি দেই আয়কর, আর পরোক্ষ কর এটা হচ্ছে ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। যেটা এখানে দেখেন, আগে প্রথমত ভ্যাট সম্পর্কে, আবগারি শুল্ক, কাস্টমস যে শুল্ক রয়েছে সেগুলো হচ্ছে পরোক্ষ কর। এখন ভ্যাটের ব্যাপারটায় আমরা আগে আসি। ধরুন যে এই মার্কারটার দাম হয়তোবা 70 টাকা, সরকার নির্ধারণ করে দিয়েছে যে এই কোম্পানি যে পণ্য উৎপাদন করবে, যত টাকার পণ্য উৎপাদন করবে তার উপর থেকে তাকে 10% কর সরকারকে দিতে হবে। এই কোম্পানিকে বলে দিল যে 10% হিসাবে আমাকে কর দিতে হবে। এখন কোম্পানির এই কলমটা, মার্কারটা উৎপাদন করে, মার্কেটিং করে, সব কিছু কমপ্লিট করে হয়তোবা খরচ হলো 63 টাকা। এখন সরকারকে এই জায়গার থেকে কিছু কর দিতে হবে। ধরুন এর উপর থেকে, তখন রাউন্ড ফিগার ধরি, ধরুন যে 70 টাকা তার টোটাল খরচ হলো এই কলমটা উৎপাদন করতে। এখন 10% দেওয়ার কারণে তাকে 7 টাকা অতিরিক্ত করতে হচ্ছে। তো মার্কেটে 77 টাকা তার টোটাল পড়লো। এখন এর উপরে হয়তোবা আরও 8 টাকা এটা লাভ হিসাবে রেখে তখন 85 টাকায় আমরা কলমটা পাচ্ছি। কেউ 80 টাকায়ও কিনতে পারে যদি কেউ 3 টাকা লাভ করে, কিন্তু কলমের নিট মূল্যটা দাঁড়াচ্ছে 77 টাকা। আবার বলি যে একটা কলম উৎপাদন করতে খরচ হচ্ছে 70 টাকা, কিন্তু সরকার নির্ধারণ করে দিয়েছে যে তুমি যত টাকার কলম উৎপাদন করবা তার 10% টাকা আমার কোষাগারে জমা দিতে হবে। তো এখন কলম কোম্পানি কলমটা উৎপাদন করতে গিয়ে 70 টাকা খরচ করলো, আর সরকারকে তা দিতে হচ্ছে 7 টাকা। এই জন্য কলমটার দাম পড়লো 77 টাকা। সে 8 টাকা দোকানদাররা লাভ করে 85 টাকায় বিক্রি করছে বা 80 টাকায় বিক্রি করছে, কিন্তু মূল দামটা হচ্ছে 77 টাকা। এখন যদি
সরকার বলতো যে না তোমার 7 টাকা দেওয়া লাগবে না, তখন কলমটার দাম হতো অনলি 70 টাকা। সেখানে হয়তো বা সে 5 টাকা লাভ করে সে 75 টাকায় আমাদের কাছে কলমটা বিক্রি করত। তো এখন এই যে 7 টাকা কোম্পানি সরকারকে দিচ্ছে, এই টাকাটা কি কোম্পানি কি সরাসরি দিচ্ছে নাকি মানে আমরা সরকারকে দিচ্ছি? আমাদের টাকাটা কোম্পানি নিয়ে কোম্পানি তখন সরকারকে এইটা দিচ্ছে। তার মানে করটা কে দিল? কোম্পানি দিল নাকি আমি দিলাম? আমি দিলাম। আমার টাকাটাই কোম্পানির মাধ্যমে সরকারের ঘরে পৌঁছাই গেল। এটাই হচ্ছে পরোক্ষ কর। আর প্রত্যক্ষ কর কি? যে আমি একজন বিসিএস কর্মকর্তা, আমাকে সরকার বলে দিয়েছে যে তোমার বেতন এত টাকার উপরে গেলে তখন বছর শেষে তোমার টোটাল আয় এটা হিসাব করতে হবে, যে টোটাল তুমি হয়তো বছর শেষে 9 লক্ষ টাকা সরকারি ঘর থেকে বেতন নিয়েছো, সেখান থেকে একটা রেশিও করে পার্সেন্টেজ রয়েছে, ভাগ ভাগ রয়েছে, তুমি এই তোমার টোটাল আয়ের উপরে ধরুন 10% হিসাবে তোমাকে কর দিতে হবে। যে 9 লক্ষ টাকা বেতন দিলে সেখান থেকে হয়তোবা আসলো যে 30,000 বা 40,000 টাকা সরকারি ঘরে দিতে হচ্ছে। এখন বছর শেষে আমি হিসাব করে চালানের মাধ্যমে সরকারের অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দিলাম। এটা হচ্ছে আয়কর বা প্রত্যক্ষ কর। যেটা আমি পরোক্ষভাবে দিচ্ছি ওটা হচ্ছে পরোক্ষ কর, আর যেটা আমি সরকারের ঘরে সরাসরি দিচ্ছি সেটা হচ্ছে প্রত্যক্ষ কর। এখন এই আয়কর এইটা 4টা ভাগে সরকার বিভক্ত করছে। প্রত্যেকটা বাজেটে এই আয়করটাকে আবার বিভক্ত করা হয়। 2020-21 অর্থ বছরে আয়করের স্ল্যাব পড়েছে 4টি। গত 2 বছরই 4টা করে চলছে। আয়করের ভাগ 4টি। 1, ব্যক্তিগত বা ব্যক্তি শ্রেণী, এটা 3 লক্ষ টাকার ঊর্ধ্বে। 2, মহিলা ও 65 বছরের ঊর্ধ্বের নাগরিক, সেটা পুরুষ বা মহিলা হোক, তাদের হচ্ছে 3,50,000 টাকার ঊর্ধ্বে। 3, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা 4,50,000, 4,50,000। 4, সরি উল্টা হয়ে গেল, প্রতিবন্ধীদেরটা 4 লক্ষ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এটা যাবে 4 নাম্বার। আর 3, প্রতিবন্ধী, এরা 4,50,000। আর যুদ্ধাহত মুক্তিযোদ্ধা 4,75,000। এই 4টা ভাগে এই আয়করটা বিভক্ত করেছে। মানে কোনো ব্যক্তির আয় যদি 3 লক্ষ টাকার উপরে যায় তাহলে পরে সে কর দিবে। কোনো মহিলা বা 65 বছরের ঊর্ধ্বের কোনো নাগরিক যদি 3.5 লক্ষ টাকার উপরে আয় করে, মানে বছর শেষে তার সমস্ত খরচ বাদ দিয়ে তার এই মানে সে যদি বেতন ভাতা বা আয়টা যদি এর উপরে যায়, প্রতিবন্ধী হলে 4.5 লক্ষ টাকার উপরে আয় হলে, মুক্তিযোদ্ধা হলে 4,75,000 টাকার উপরে আয় হলে। এখন ধরুন যে কোনো ব্যক্তি হয়তো 4 লক্ষ টাকা বেতন পেল এক বছরে টোটাল,
তার আয়টা হবে এই 3 লক্ষ টাকা বাদ দিয়ে ওই 1 লক্ষ টাকার উপরে। অনেকে এই জিনিসটা বুঝতে পারে না। মহিলার আয় যদি 3.5 লক্ষ, ধরুন 5 লক্ষ টাকা হয়েছে, 3.5 লক্ষ টাকা বাদ দিয়ে ওই 1.5 লক্ষ টাকার উপরে যা হবে সেটা সে আয় দিবে। এখন বাংলাদেশে সর্বনিম্ন আয়কর কত? সর্বনিম্ন আয়কর 3টা রয়েছে, 5,000, 4,000, 3,000। এটার আবার ভাগটা দেখেন, সর্বনিম্ন আয়কর 3টা। আপনি যদি ঢাকা, চট্টগ্রাম এখানে বসবাস করেন সিটিতে, তাহলে আপনাকে সর্বনিম্ন আয়কর দিতে হবে 5,000 টাকা। আপনার ধরুন যে হয়তোবা হিসাব নিকাশ করে মাত্র 2,000 টাকা আয়কর হলো, আপনাকে সর্বনিম্ন 5,000 টাকা দিতে হবে। আপনি সিটি কর্পোরেশন, ওই 2টা বাদে রাজশাহী, খুলনা, রংপুর এরকম সিটি কর্পোরেশনে বসবাস করলে আপনার সর্বনিম্ন আয়কর 4,000 টাকা। আর জেলা, উপজেলা পর্যায়ে যদি আপনি বসবাস করেন তাহলে আপনার আয়কর হবে 3,000 টাকা। এই 3টা ভাগ এখানে রয়েছে। কত বদল? 8:10। আচ্ছা, আমরা এখন বাজেট থেকে বের হই, এখন আসি আমরা উন্নয়ন পরিকল্পনা। উন্নয়ন পরিকল্পনা। উন্নয়ন পরিকল্পনাগুলির মধ্যে আমাদের পঞ্চবার্ষিক পরিকল্পনা সম্পর্কে একাধিকবার কোশ্চিন আসছে। পঞ্চবার্ষিক পরিকল্পনা মানে 5 বছর মেয়াদি পরিকল্পনা, যে আমি 5 বছরের মধ্যে টার্গেট নিয়েছি যে আমি এই কাজগুলো করব এবং এই ক্ষেত্রে আমার এই পরিমাণ ডেভেলপমেন্টটা হবে। টার্গেট নেওয়া, 5 বছরের মধ্যে আমি এটা কাজ করব। এখন আপনি যদি যেদিন আপনার মাস্টার্স পরীক্ষা শেষ হলো, আপনি এটা প্ল্যান করতে পারেন যে আগামী 6 মাসের মধ্যে বা 1 বছরের মধ্যে আমি এই বইগুলি পড়ে শেষ করব এবং আমি চাকরির মার্কেটের জন্য উপযুক্ত হব। তো এরকম এই পঞ্চবার্ষিক পরিকল্পনাটা, এটা সর্বপ্রথম সোভিয়েত ইউনিয়ন, ওই সময় তো রাশিয়া নয়, 1922 সালের পরে রাশিয়ার নাম হয়ে গেল সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর। এই সোভিয়েত ইউনিয়নের তৎকালীন প্রেসিডেন্ট স্ট্যালিন, তিনি সর্বপ্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা ধারণাটা পৃথিবীতে চালু করেন এবং সোভিয়েত ইউনিয়নে 1928 থেকে 1933 পর্যন্ত প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনাটা গ্রহণ করা হয়েছিল। স্ট্যালিনের এই পরিকল্পনাটা যদিও সমাজতন্ত্র বিরোধী কিছুটা ছিল, তার একটা গ্রুপ দাঁড়িয়ে গিয়েছিল, কিন্তু এটা খুব জনপ্রিয়তা পেয়েছিল। তো লেনিনের এই জনপ্রিয়তাটা স্ট্যালিনের এই জনপ্রিয়তাটা পরবর্তীতে পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। পঞ্চবার্ষিক পরিকল্পনাটা আমাদের বাংলাদেশ স্বাধীনতার পরে তারাও এই পঞ্চবার্ষিক পরিকল্পনাটা গ্রহণ করে। বাংলাদেশে এ পর্যন্ত 8টি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং 1টি দ্বিবার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তো আমাদের চাকরির পরীক্ষাতে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং সর্বশেষ পঞ্চবার্ষিক পরিকল্পনা এই সম্পর্কে মূলত কোশ্চিনগুলি এসে থাকে। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা 1973 থেকে 1978, দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা 1980 থেকে 1985, তৃতীয় 1985 থেকে 1990, চতুর্থ 1990 থেকে
1995, পঞ্চম 1997 থেকে 2002, ষষ্ঠ পঞ্চবার্ষিক 2010, 2011 থেকে 2015, সপ্তম 2016 থেকে 2020। এটা একটু দেখেন যে 2011 থেকে 15 মানে 11 সালের 1 জানুয়ারি থেকে 2015 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত, তাহলে 11 থেকে ধরলে 15 পর্যন্ত 5 বছর হয়। আর 16 সালের 1 জানুয়ারি থেকে 2020 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলার ভেতরেই কিন্তু আমাদের অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনাটা গৃহীত হয়েছে। এই অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা এটা 1 তারিখ সহ আপনারা পড়বেন, 2020 থেকে 30/6/2025, 1 জুলাই 2020 থেকে 30 জুন 2025 পর্যন্ত এই অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনাটা গ্রহণ করা হয়েছে। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা আর একটা হচ্ছে যে এর মাঝখানে দ্বিবার্ষিক পরিকল্পনা একটা ছিল। দ্বিবার্ষিক পরিকল্পনা 1978 থেকে 1980, 2 বছর মেয়াদি একটা পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। আর বাকি সবগুলি পঞ্চবার্ষিক পরিকল্পনা। এখন আমাদের প্রথমটা আপনি মনে রাখবেন যে বাংলাদেশে সর্বপ্রথম কত সালে পঞ্চবার্ষিক পরিকল্পনাটা গ্রহণ করা হয়েছিল, আর সর্বশেষ কততম চলছে বা কোন সময় এটা শেষ হবে। আবার এই অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মধ্যে আমরা এখন বর্তমানে যেহেতু আছি, তার পরিপ্রেক্ষিতে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনাকে কেন্দ্র করে কয়েকটা টার্গেট সরকার নিয়েছে। এই টার্গেটগুলি আসলে কি? আপনারা অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার উপরে ভিত্তি করে যে কোনো জায়গায় টিকা বা রচনা এরকম টাইপের কিছু আসবে, তো আপনারা বিস্তারিত পড়ার চেষ্টা করবেন অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা। আর প্রিলির জন্য তো এটা খুবই গুরুত্বপূর্ণ, আগামী 2-3 বছর এইভাবেই চলবে। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় গড় প্রবৃদ্ধি ধরা হয়েছে 8.51%। এইটা মানে এই 21 সালের আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি কমপক্ষে 10টা চাকরির পরীক্ষাতে এটা আসবে যে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার গড় প্রবৃদ্ধি কত। বর্তমান সময়ের যতগুলা টপিক রয়েছে বিসিএসে আসার মতো, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলতে গেলে এটা। এরপরে দারিদ্র্যের হার, মানে 2025 সালে এভারেজ দারিদ্র্যের হারটা কত দাঁড়াবে? 12.7%। আর অতি দারিদ্র্যের হার টার্গেট নেওয়া হয়েছে 7.4%। 1,16,00,000 সামথিং, ওটাকে আমরা 17 লক্ষ লিখি, 1,17,00,000 মানুষের কর্মসংস্থানের 1,17,00,000 মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এই অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা। সুতরাং সরকার
খুব ফলাওভাবে এই শব্দটি বারবার প্রচার করছে যে আমরা যে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করছি, আমাদের টার্গেট হচ্ছে 1,17,00,000 মানুষকে কর্মসংস্থানের আওতায় নিয়ে আসা। আরেকটা গুরুত্বপূর্ণ যে আপনারা জানেন যে ভিশন 2041 বর্তমান সরকারের অন্যতম একটা উদ্দেশ্য যে আমরা 2041 সাল পর্যন্ত আমরা কি কি কাজ করতে পারি। তো এই ভিশন 2041 পর্যন্ত সরকার 4টা পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়ে আসবে। তার মানে এই সময়কালের মধ্যে 4টি পঞ্চবার্ষিক পরিকল্পনা আসবে, অষ্টম, নবম, দশম এবং 11তম পঞ্চবার্ষিকী। এইটা একেবারে পূর্ব নির্ধারিত। আপনি প্রথম থেকে দেখেন যে 73 সাল থেকে শুরু হয়েছে, মাঝখানে কিন্তু গ্যাপ ছিল পঞ্চবার্ষিক পরিকল্পনা, কিন্তু সরকার আগের থেকে ডিটারমাইন্ড যে আমরা পরপর এই 4টা পঞ্চবার্ষিক পরিকল্পনাটা এর মধ্যে নিয়ে আসবো। আপনারা নেটে সার্চ দিয়ে পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনা সম্পর্কে ডিটেলস পড়ার চেষ্টা করবেন। আচ্ছা, এখানে আরেকটা শব্দ আমি দিয়েছি যে দারিদ্র এবং অতি দারিদ্র, এর মধ্যে ডিফারেন্সটা কি? একটা মানুষ প্রতিদিন যে খাদ্যমান গ্রহণ করে, যদি সেটা 2122 কিলো ক্যালোরির নিচে গ্রহণ করে তাহলে সে দারিদ্র্যের মধ্যে পড়বে। আর যদি 1805 কিলো ক্যালোরির কম গ্রহণ করে তাহলে সে অতি দারিদ্র্যের মধ্যে পড়বে। অর্থাৎ 2122 কিলো ক্যালোরি আর এইটা 1805 কিলো ক্যালোরির কম গ্রহণ করলে অতি দারিদ্র, আর তার নিচে করলে দারিদ্র। তো আপনারা যারা মেসে থাকেন, যে পরিমাণ মাছ মাংসের টুকরা দেয়, এখন বাসায় মেসে গিয়ে দাড়িপাল্লা দিয়ে মেপে দেখেন যে আপনি কোন ক্রাইটেরিয়াতে আছেন, দারিদ্র নাকি অতি দারিদ্র। এখন আসি আমরা বাংলাদেশের উন্নয়ন ফোরাম। উন্নয়ন ফোরাম বাংলাদেশকে সহযোগিতা করার জন্য পৃথিবীর 16টি দেশ এবং 4টি সংস্থা তারা একত্রিতভাবে বাংলাদেশকে সহযোগিতা করে আসছে। তো এটাই মূলত বাংলাদেশের উন্নয়ন ফোরাম। তো এই উন্নয়ন ফোরাম সর্বপ্রথমে গঠিত হয় 1974 সালে। তখন এর নাম ছিল ব্যাগ, বাংলাদেশ এইড গ্রুপ। বাংলাদেশ এইড গ্রুপ অর্থাৎ পৃথিবীর 16টি দেশ এবং 4টি সংস্থা, এটার সমন্বয়ে বাংলাদেশকে সহযোগিতা করার জন্য, অর্থাৎ স্বাধীনতার পরে আমাদের যুদ্ধ বিধ্বস্ত দেশে কোনো কিছুই ছিল না। তখন ফ্রান্সের প্যারিসে মানে বিক্ষিপ্তভাবে বিভিন্ন রাষ্ট্রগুলি সাহায্য করতে লাগলো। তখন বিশ্বব্যাংক বলল যে এইভাবে সাহায্য সহযোগিতা করাতে বাংলাদেশের কোনো উপকার হচ্ছে না, তো আমরা একটা কাজ করি, বাংলাদেশকে প্যারিসে ডেকে নিয়ে কে কত টাকা দিবে সেটা আমরা একবারে বাংলাদেশের হাতে তুলে দিই, এবং সেটার সমন্বয় করবে WB, ওয়ার্ল্ড ব্যাংক, তার নেতৃত্বে এই সহযোগিতাটা করা হবে। বাংলাদেশ এই বস্তা ব্যাগ নিয়ে ফ্রান্সের প্যারিসে হাজির হতো যে কে কত টাকা দিবা দাও, আমি নিতে এসেছি। তো ওই প্যারিসে বসে এখান থেকে অর্থ সহযোগিতাটা আনতো। তো পরবর্তীতে বাংলাদেশের পর্যায়ক্রমে যখন অর্থ সম্পদ বাড়তে লাগলো, তখন তাদের প্রেস্টিজে লাগতে লাগলো যে এই ব্যাগপত্র নিয়ে ফ্রান্সের প্যারিসে যাওয়া এটা কেমন দেখায়, তো আপনারাই প্রয়োজনে এখানে আসেন। তখন গুরুত্বটা বাংলাদেশের কম হতে লাগলো। তো পরবর্তীতে 2002 সালে 2003 সালে এই ব্যাগের
না, এখানে আরেকটা ছিল প্যারিস কনসর্টিয়াম বৈঠক 1997 সালে পিসিজি এই ব্যাগের নাম পরিবর্তন করে তখন করা হলো প্যারিস কনসর্টিয়াম গ্রুপ। প্যারিস টিয়াম গ্রুপ 2003 সালে এই প্যারিস কনসর্টিয়াম গ্রুপের নাম পরিবর্তন করে করা হলো বিডিএফ, বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম। ডেভেলপমেন্ট ফোরাম। এবং ওই বছর থেকে এই অনুষ্ঠানগুলি বা সম্মেলনটা বাংলাদেশে হতে লাগলো। এখনো এই বিডিএফ নামেই এটা চলছে। সর্বশেষ এর 38তম এই বিডিএফের বৈঠক 29 থেকে 30 জুন 2020 এটা অনুষ্ঠিত হয়েছে, মানে বিডিএফের 38তম। আর বাংলাদেশে অনুষ্ঠিত এটা হচ্ছে 8ম। 1974 সাল থেকে 1997 সাল পর্যন্ত সবই প্যারিসে হয়েছে। 2003 সাল থেকে প্রতি বছরে এটা হয় না, কোনো বছরে হয়, কোনো বছর দুই তিন বছর পরে হয়। তো এ পর্যন্ত 38টা বৈঠক হয়েছে। আর সর্বশেষ যেটা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশে অনুষ্ঠিত 8ম বৈঠক। তো আমরা আজকে এই পর্যন্তই রাখবো। আগামীকালকে আমাদের আরেকটা চ্যাপ্টার বাংলাদেশের শিল্প বাণিজ্য, এটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতি, এটার থেকেও 3 মার্কস। আর শিল্প বাণিজ্য ও ব্যাংকিং ব্যবস্থা ওইটার থেকেও থাকবে 3 মার্কস। তো আপনারা ভালো থাকবেন, আগামীকালকে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।